বিসমিল্লাহির রহমানির রহিম। রাজশাহী বিভাগীয় অনলাইন স্কুলের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। মোহাম্মদ মজনু মিয়া, প্রভাষক পরিসংখ্যান, বেলকুচি সরকারি কলেজ, বেলকুচি, সিরাজগঞ্জ। কেমন আছো তোমরা? নিশ্চয়ই ভালো আছো। আজ উচ্চ মাধ্যমিক পরিসংখ্যান প্রথম পত্রের ৬ষ্ঠ অধ্যায়ের বিস্তার ও বিস্তার পরিমাপ নিয়ে আলোচনা করব। আশা করি আমার সাথেই থাকবে। নিশ্চয়ই তোমরা খাতা কলম নিয়ে বসেছ। তাহলে আর দেরি নয়, চলো আমরা আমাদের আলোচনায় চলে যাই। প্রিয় শিক্ষার্থী, আজকের আলোচনার বিষয় বিস্তার পরিমাপ। বিস্তার কোনো তথ্য সারির কেন্দ্রীয় মান থেকে তথ্যমানের যে ব্যবধান, কোনো তথ্য সারির কেন্দ্রীয় মান থেকে তথ্যমানের যে ব্যবধান, তাকে বলা হয় বিস্তার। কেন্দ্রীয় মান কি? কেন্দ্রীয় মান হলো যে মানগুলো কেন্দ্রে অবস্থান করে। আমরা গত কয়েকটা ক্লাসে কেন্দ্রীয় প্রবণতার পরিমাপে গড়, মধ্যমা, প্রচুরক, এই তিনটা শিখেছি। গড়, মধ্যমা, প্রচুরক, এই যে তিনটা মান আছে, এই তিনটা মানকেই বলবো আমরা কেন্দ্রীয় মান। তাহলে বিস্তারটা কি হবে? বিস্তারটা হবে কোনো তথ্য সারির কেন্দ্রীয় মান থেকে তথ্যমানের যে ব্যবধান, কোনো তথ্য সারির কেন্দ্রীয় মান থেকে তথ্যমানের যে ব্যবধান, তাকে বলা হবে বিস্তার। যেহেতু কেন্দ্রীয় মান কয়টা? তিনটে, গড়, মধ্যমা, প্রচুরক। এখানে আমরা তিনটা মান থেকে একসঙ্গে বিস্তার পরিমাপ করা যাবে না। হয় গড় থেকে, না হয় মধ্যমা থেকে, না হয় প্রচুরক থেকে আমরা বিস্তার পরিমাপ করতে পারবো। কিন্তু সংজ্ঞায় বলা হয়েছে এরকম যে কোনো তথ্য সারির কেন্দ্রীয় মান থেকে তথ্যমানের যে ব্যবধান, তাকে বলা হবে বিস্তার। আর যে পদ্ধতির সাহায্যে কোনো তথ্য সারির কেন্দ্রীয় মান থেকে তথ্যমানের ব্যবধান পরিমাপ করা হবে, সেই পদ্ধতিগুলোকে বলা হবে বিস্তার পরিমাপ। তাহলে বিস্তারটা কি? বিস্তারটা হলো যে কোনো তথ্য সারির কেন্দ্রীয় মান থেকে তথ্যমানের যে ব্যবধান, তাকে বলা হয় বিস্তার। এবং কোনো তথ্য সারির কেন্দ্রীয় মান থেকে তথ্যমানের ব্যবধান যে পদ্ধতি বা যে সংখ্যাগত পরিমাপের সাহায্যে পরিমাপ করা হবে, সেই পদ্ধতিগুলোকে বলা হবে বিস্তার পরিমাপ। বিস্তার পরিমাপ মূলত দুই প্রকারের। কয় প্রকারের? দুই প্রকারের। পরম পরিমাপ এবং আপেক্ষিক পরিমাপ। বিস্তার পরিমাপ দুই প্রকার, পরম পরিমাপ এবং আপেক্ষিক পরিমাপ। পরম পরিমাপ কোনো তথ্য সারির মানগুলা থেকে যে পরিমাপগুলো নির্ণয় করা হবে, অর্থাৎ কোনো তথ্য সারিতে যে মানগুলা দেওয়া আছে, ওই মানগুলা থেকে যে পরিমাপ নির্ণয় করা হবে, তাকে বলা হবে কি? পরম পরিমাপ। এবং পরম পরিমাপের সাপেক্ষে বা সাহায্যে, পরম পরিমাপের সাপেক্ষে বা সাহায্যে যে পরিমাপগুলো নির্ণয় করা হবে, তাকে বলা হবে আপেক্ষিক পরিমাপ। তাহলে শিক্ষার্থীরা, বিস্তার পরিমাপ এবং বিস্তার পরিমাপ প্রকারভেদ। বিস্তার কি? বিস্তার হলো কোনো তথ্য সারির কেন্দ্রীয় মান থেকে তথ্যমানের যে ব্যবধান, তাকে বলা হয় বিস্তার। এবং যে পদ্ধতির সাহায্যে কোনো তথ্য সারির কেন্দ্রীয় মান থেকে তথ্যমানের ব্যবধান পরিমাপ করা হবে, সেই পদ্ধতিগুলোকে বলা হবে বিস্তার পরিমাপ। বিস্তার পরিমাপ মূলত দুই প্রকারের, পরম পরিমাপ এবং আপেক্ষিক পরিমাপ। ঠিক আছে শিক্ষার্থীরা, পরম পরিমাপটা কি? পরম পরিমাপ হলো কোনো তথ্য সারিতে যে মানগুলো দেওয়া থাকবে, 10টা হোক, 20টা হোক, 50টা হোক, 100টা হোক, ওই মানগুলো থেকে যে পরিমাপগুলো নির্ণয় করা হবে, তাকে বলা হবে পরম পরিমাপ। আর পরম পরিমাপের সাপেক্ষে বা সাহায্যে যে পরিমাপগুলো নির্ণয় করা হবে, তাকে বলা হবে আপেক্ষিক পরিমাপ। এবার পরম পরিমাপ চার প্রকার। কয় প্রকারের? চার প্রকার। প্রথমটা পরিসর, দুই নম্বরটা গড় ব্যবধান,
3 নাম্বারটা চতুর্থক ব্যবধান এবং তৃতীয়টা হলো পরিমিত ব্যবধান। পরিসর, গড় ব্যবধান, পরিমিত ব্যবধান এবং চতুর্থক ব্যবধান। তাহলে পরম পরিমাপ কয় প্রকারের, অথবা পরম পরিমাপ কয়টি? 4টি। কি কি? পরিসর, গড় ব্যবধান, পরিমিত ব্যবধান এবং চতুর্থক ব্যবধান। চলো শিক্ষার্থীরা, আমরা এখন বিস্তারের পরম পরিমাপ 4 প্রকার, এই 4 প্রকার নিয়ে আমরা কথা বলবো। প্রথমটা কি? প্রথমটা হলো পরিসর। পরিসর, পরিসরটা কি? পরিসর হলো কোনো তথ্য সারির বৃহত্তম এবং ক্ষুদ্রতম মানের যে ব্যবধান। কোনো তথ্য সারিতে যে মানগুলা দেওয়া থাকবে ওই মানগুলা থেকে বৃহত্তম এবং ক্ষুদ্রতম মান খুঁজে বের করতে হবে। বৃহত্তম এবং ক্ষুদ্রতম মান খুঁজে বের করে বৃহত্তম মান থেকে ক্ষুদ্রতম মান বাদ দিলে যে মানটা পাওয়া যাবে তাকে বলা হবে কি? ওই রাশিমালার পরিসর। পরিসর ইংরেজি হলো রেঞ্জ। পরিসর ইংরেজি রেঞ্জ, RANGE। RANGE। রেঞ্জের ক্যাপিটাল লেটার R দ্বারা পরিসর প্রকাশ করা হয়। কি দ্বারা প্রকাশ করা হয়? ক্যাপিটাল লেটার R দ্বারা। কোনো তথ্য সারিতে যতগুলা মান দেওয়া থাকবে ওই মানগুলা থেকে আমরা কি করব? বৃহত্তম এবং ক্ষুদ্রতম মান খুঁজে বের করব। বৃহত্তম এবং ক্ষুদ্রতম মান খুঁজে বের করে বৃহত্তম মান থেকে ক্ষুদ্রতম মান বাদ দিলে যে মানটা পাওয়া যাবে তাকে বলা হবে ওই রাশিমালার পরিসর। আর বিন্যাস্ত উপাত্তের ক্ষেত্রে, বিন্যাস্ত উপাত্তের ক্ষেত্রে পরিসর কি হবে? পরিসর হবে কোনো তথ্য সারির গণসংখ্যা সারণীর শেষ শ্রেণীর ঊর্ধ্বসীমা, শেষ শ্রেণীর ঊর্ধ্বসীমা এবং প্রথম শ্রেণীর নিম্ন সীমার যে ব্যবধান তাকে বলা হবে পরিসর। গণসংখ্যা সারণী অথবা গণসংখ্যা নির্বাচনের ক্ষেত্রে পরিসর হবে শেষ শ্রেণীর ঊর্ধ্বসীমা বিয়োগ প্রথম শ্রেণীর নিম্ন সীমা। ঠিক আছে শিক্ষার্থীরা, চলো এবার আমরা একটা উদাহরণ নিয়ে দেখি। কোনো তথ্য সারিতে মান দেওয়া আছে 10টা। মান দেওয়া আছে 10টা। মানগুলো কি? মানগুলো হলো 10, 15, 12, 9, 18, 20, 5, 7, 11, 15। তথ্য সারিতে মান নিয়েছি কয়টা? এখানে 10টা। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10। এই যে 10টা মান দেওয়া আছে, এই 10টা মানের বৃহত্তম এবং ক্ষুদ্রতম মান খুঁজে বের করব। এই রাশিমালার বৃহত্তম এবং ক্ষুদ্রতম মান খুঁজে বের করব। খুঁজে বের করে বৃহত্তম মান থেকে ক্ষুদ্রতম মানটা বাদ দিলে যে মানটা পাওয়া যাবে তাকে বলা হবে এই রাশিমালার পরিসর। তাহলে এই ক্ষেত্রে বৃহত্তম মান, হাইয়েস্ট ভ্যালু, বৃহত্তম মান 20 এবং ক্ষুদ্রতম মান ক্ষুদ্রতম মান 5। বৃহত্তম মান 20 এবং ক্ষুদ্রতম মান 5। অতএব পরিসর R = কি হবে? R = বৃহত্তম মান, বৃহত্তম মান মাইনাস ক্ষুদ্রতম মান, মাইনাস ক্ষুদ্রতম মান ইকুয়াল টু বৃহত্তম মান 20, ক্ষুদ্রতম মান কত? 5। বিয়োগ করলে কত হবে? 15। অর্থাৎ এই যে 10টা মান দেওয়া আছে এখানে, এই 10টা মানের পরিসর, পরিসর R = কত? R = হলো 15। কেন? যেহেতু এখানে বৃহত্তম মান 20 এবং ক্ষুদ্রতম মান হলো 5। আর আমরা জানি যে পরিসর R = বৃহত্তম মান মাইনাস ক্ষুদ্রতম মান। ঠিক আছে শিক্ষার্থীরা, এবার গণসংখ্যা নিবেশনের ক্ষেত্রে অথবা গণসংখ্যা সারণীর ক্ষেত্রে পরিসর R = কি? পরিসর R = হলো শেষ শ্রেণীর ঊর্ধ্বসীমা মাইনাস প্রথম শ্রেণীর নিম্ন সীমা। তাহলে আমরা যদি একটা গণসংখ্যা সারণী নেই, আমরা এখানে একটা গণসংখ্যা সারণী নিলে পরিসর কি হবে দেখো? শ্রেণী গণসংখ্যা
শ্রেণী গণসংখ্যা 5 থেকে 10, 10 থেকে 15, 15 থেকে 20, 20 থেকে 25, 25 থেকে 30, 30 থেকে 35, 7, 10, 12, 8, 5, 3। শিক্ষার্থীরা খেয়াল করো, এখানে দেখো শ্রেণী গণসংখ্যা। শেষ শ্রেণী কত? এখানে শেষ শ্রেণী 30 থেকে 35। প্রথম শ্রেণী কত? প্রথম শ্রেণী 5 থেকে 10। এই গণসংখ্যা সারণী থেকে খুব সহজে আমরা বুঝতে পারি যে 5-এর নিচে কোনো মান নেই, 5-এর নিচে কোনো মান নেই এবং 35-এর উপরে কোনো মান থাকবে না। যদি 35-এর উপরে কোনো মান থাকতো তাহলে এখানে আরেকটা শ্রেণী আসতো। তাহলে এখান থেকে আমরা বুঝতে পারি কি? বুঝতে পারি এখান থেকে যে এই যে গণসংখ্যা সারণী আছে, এই গণসংখ্যা সারণীর বৃহত্তম মান 35, অর্থাৎ 35-এর উপরে কোনো মান নেই। এবং ক্ষুদ্রতম মান কত? ক্ষুদ্রতম মান হলো 5। যেহেতু পরিসর ইকুয়াল টু কি? যে বৃহত্তম মান মাইনাস ক্ষুদ্রতম মান। আর এই গণসংখ্যা সারণী থেকে আমরা খুব সহজে বুঝতে পারছি যে 35-এর উপরে কোনো মান নেই এবং 5-এর নিচে কোনো মান নেই এই সারণীতে। তাহলে গণসংখ্যা সারণীর ক্ষেত্রে পরিসর আর ইকুয়াল টু কি হবে? যে শেষ শ্রেণীর ঊর্ধ্বসীমা বিয়োগ প্রথম শ্রেণীর নিম্নসীমা। শেষ শ্রেণীর ঊর্ধ্বসীমা কত? 35 এবং প্রথম শ্রেণীর নিম্নসীমা কত? 5। তাহলে পরিসর আর ইকুয়াল টু কত হবে? যে পরিসর আর ইকুয়াল টু হবে শেষ শ্রেণীর ঊর্ধ্বসীমা বিয়োগ প্রথম শ্রেণীর নিম্নসীমা। শেষ শ্রেণীর ঊর্ধ্বসীমা কত আছে এখানে? পরিসর আর ইকুয়াল টু শেষ শ্রেণীর ঊর্ধ্বসীমা আছে 35 এবং প্রথম শ্রেণীর নিম্নসীমা কত? 5। অতএব পরিসর আর ইকুয়াল টু হবে বিয়োগ করলে কত? 30। ঠিক আছে শিক্ষার্থীরা, আমরা খুব সহজেই এভাবে কি করতে পারবো? অবিন্যস্ত উপাত্ত এবং বিন্যস্ত উপাত্তের ক্ষেত্রে পরিসর নির্ণয় করতে পারবো। ঠিক আছে শিক্ষার্থীরা? হ্যাঁ, এখানে আরেকটা জিনিস খেয়াল করো, পরিসর হলো বৃহত্তম মান মাইনাস ক্ষুদ্রতম মান। বৃহত্তম মান মাইনাস ক্ষুদ্রতম মান। আমরা কি করব? সবসময় বড় মান থেকে ছোট মান বাদ দেব। বড় মান থেকে ছোট মান বাদ দেব। বড় মান থেকে যদি ছোট মান বাদ দেওয়া হয় সেক্ষেত্রে কি হবে? পরিসর কখনোই ঋণাত্মক হবে না। পরিসর কখনোই ঋণাত্মক হবে না। যেহেতু বড় মান থেকে ছোট মান বাদ দেব, সবগুলো যদি ঋণাত্মক মান থাকে সেক্ষেত্রে দেখা যাবে কি পরিসরটা ধনাত্মক হবে। সেক্ষেত্রে পরিসরটা ধনাত্মকই আসবে। ঠিক আছে শিক্ষার্থীরা? হ্যাঁ, বিস্তারের পরিমাপ কয় রকমের? 4 রকমের। প্রথমটা হলো পরিসর, 2 নাম্বারটা গড় ব্যবধান, 3 নাম্বারটা পরিমিত ব্যবধান এবং 4 নাম্বারটা হলো চতুর্থক ব্যবধান। এবার আমি আলোচনা করব গড় ব্যবধান। এবার আলোচনা করব গড় ব্যবধান নিয়ে। গড় ব্যবধান কি? গড় ব্যবধান হলো কোনো তথ্য সারির কেন্দ্রীয় মান থেকে তথ্যমানের ব্যবধানের, কোনো তথ্য সারির কেন্দ্রীয় মান থেকে তথ্যমানের ব্যবধানের পরম মানের সমষ্টিকে পদসংখ্যা দ্বারা ভাগ করলে যে ভাগফল পাওয়া যায় তাকে বলা হয় ওই রাশিমালার গড় ব্যবধান। কোনো তথ্য সারি অথবা রাশিমালার কেন্দ্রীয় মান থেকে তথ্যমানের ব্যবধান, অর্থাৎ কোনো রাশিমালাতে যে মানগুলো দেওয়া থাকবে ওই মানগুলোর কেন্দ্রীয় মান নির্ণয় করতে হবে। কেন্দ্রীয় মান কয়টা? 3টে, গড়, মধ্যমা এবং প্রচুরক। তাহলে কি করতে হবে? গড়, মধ্যমা, প্রচুরক 3টা আগে নির্ণয় করে নিতে হবে। নির্ণয় করে নিয়ে বের করে নিয়ে প্রতিটা মান থেকে হয় গড়, না হয় মধ্যমা, না হয় প্রচুরক বাদ দিতে হবে। বাদ দিয়ে এই ব্যবধানগুলো পরম মান নিতে হবে। পরম মান নিয়ে যোগ করব, যোগ করে পদসংখ্যা বা উপাত্তের সংখ্যা দ্বারা ভাগ করলে যে ভাগফলটা পাওয়া যাবে তাকে বলা হবে এই রাশিমালার গড় ব্যবধান। আবার শোনো, কোনো তথ্য সারির কেন্দ্রীয় মান থেকে তথ্যমানের ব্যবধানের, কোনো তথ্য সারির কেন্দ্রীয় মান থেকে তথ্যমানের ব্যবধানের পরম মানের সমষ্টিকে পদসংখ্যা দ্বারা ভাগ করলে যে ভাগফল পাওয়া যাবে তাকে বলা হবে ওই রাশিমালার গড় ব্যবধান। তাহলে শিক্ষার্থীরা চলো আমরা একটা উদাহরণ নিয়ে দেখি যে গড় ব্যবধানের সূত্রটা কীরকম হয়। মনে করি কোনো তথ্য সারিতে মান দেওয়া আছে n সংখ্যক।
কোনো তথ্য সারিতে মান দেওয়া আছে n সংখ্যক, মানগুলো হলো x1 x2 x3 আপ টু xn। তথ্য সারিতে মান দেওয়া আছে n সংখ্যক, মানগুলো x1 মানগুলো x1 x2 x3 আপ টু xn, পদ সংখ্যা n, যোজিত গড় x বার, মধ্যমা mi এবং প্রসারক mo। যোজিত গড় x বার, মধ্যমা mi এবং প্রসারক mo। কোনো তথ্য সারিতে মান দেওয়া আছে n সংখ্যক, মানগুলো কি? মানগুলো হলো x1 x2 x3 আপ টু xn, পদ সংখ্যা n, যোজিত গড় x বার, মধ্যমা mi এবং প্রসারক mo। সংজ্ঞা অনুসারে প্রতিটা মান থেকে আমরা যোজিত গড় বাদ দেব। x1 মাইনাস x বার, x2 মাইনাস x বার, x3 মাইনাস x বার আপ টু কত হবে? xn মাইনাস x বার। বাদ দিয়ে এদের পরম মান নিলে কি হবে দেখো? x1 মাইনাস x বারে অ্যাবসোলুট, x2 মাইনাস x বারে অ্যাবসোলুট ভ্যালু, x3 মাইনাস x বার আপ টু কত হবে? xn মাইনাস x বার। পরম মান অর্থ হলো চিহ্ন বর্জিত মান। চিহ্ন বর্জিত -2 কত হবে? 2ই হবে। ঠিক আছে শিক্ষার্থীরা? অর্থাৎ সংখ্যার আগে যে চিহ্ন থাক না কেন ওটাকে আমরা চিহ্ন বাদ দিয়ে নেব। ইংরেজিতে বলা হয় অ্যাবসোলিউট ভ্যালু। অ্যাবসোলিউট ভ্যালু অফ -2 ইকুয়াল টু কত হবে? 2। অ্যাবসোলিউট ভ্যালু অফ 2 ইকুয়াল টু 2। ঠিক আছে শিক্ষার্থীরা? অর্থাৎ ধনাত্মক বা ঋণাত্মক যে কোনো মান আসুক না কেন আমরা ধনাত্মক মানটাই নেব এখানে। ঠিক আছে? তাহলে দেখো যে অ্যাবসোলিউট ভ্যালু অফ x1 মাইনাস x বার, অ্যাবসোলিউট ভ্যালু অফ x2 মাইনাস x বার, অ্যাবসোলিউট ভ্যালু অফ x3 মাইনাস x বার আপ টু কত? অ্যাবসোলিউট ভ্যালু অফ x1 মাইনাস xn মাইনাস x বার। এই পরম মানের সমষ্টি নেব। সমষ্টি অর্থ কি? যে পরম মানগুলো আমরা যোগ করব। যোগ করলে কি হবে দেখো? অ্যাবসোলিউট ভ্যালু অফ x1 মাইনাস x বার প্লাস অ্যাবসোলিউট ভ্যালু অফ x2 মাইনাস x বার প্লাস আপ টু প্লাস অ্যাবসোলিউট ভ্যালু অফ xn মাইনাস x বার। পরম মানের সমষ্টি যদি এটা আমরা যোগ করি তাহলে কি হবে দেখো? যে সামেশন অ্যাবসোলিউট ভ্যালু অফ xi মাইনাস x বার, সামেশন অ্যাবসোলিউট ভ্যালু অফ xi মাইনাস x বার। এই পরম মানের সমষ্টিকে পদ সংখ্যা দ্বারা ভাগ করব। এই পরম মানের সমষ্টিকে পদ সংখ্যা দ্বারা ভাগ করলে কি হবে দেখো? পদ সংখ্যা দ্বারা ভাগ করলে সামেশন অ্যাবসোলিউট ভ্যালু অফ xi মাইনাস x বার ডিভাইড বাই n, এই যে মানটা আসছে এটাকেই বলা হবে গড় ব্যবধান। এটাকেই বলবো আমরা গড় ব্যবধান। গড় ব্যবধান ইংরেজি হলো মিন ডেভিয়েশন। গড় ব্যবধান ইংরেজি হলো মিন ডেভিয়েশন, MEANDEVIATION, মিন ডেভিয়েশন। মিন ডেভিয়েশনের m ফুল স্টপ d, মিন ডেভিয়েশন MEANDEVIA, মিন ডেভিয়েশনের ক্যাপিটাল লেটার m ফুল স্টপ d। md দ্বারা গড় ব্যবধান প্রকাশ করা হয়। কি দ্বারা প্রকাশ করা হয়? md দ্বারা। তাহলে দেখো মিন ডেভিয়েশন ইকুয়াল টু সামেশন অ্যাবসোলিউট ভ্যালু অফ xi মাইনাস x বার ডিভাইড বাই n। এটা নির্ণয় করা হয়েছে কার সাপেক্ষে? যোজিত গড়ের সাপেক্ষে, x বারের সাপেক্ষে। এই জন্য এটাকে বলা হয় যোজিত গড়ের সাপেক্ষে গড় ব্যবধান। এটাকে আমরা বলবো যোজিত গড়ের সাপেক্ষে গড় ব্যবধান। তাহলে দেখো এটাকে আমরা নোটেশনে লিখতে পারি, প্রতীকের সাহায্যে লিখতে পারি মিন ডেভিয়েশন ফ্রম অ্যারিথমেটিক মিন। মিন ডেভিয়েশন ফ্রম অ্যারিথমেটিক মিন ইকুয়াল টু সামেশন অ্যাবসোলিউট ভ্যালু অফ xi মাইনাস x বার ডিভাইডেড বাই n। ঠিক আছে শিক্ষার্থীরা? যে মিন ডেভিয়েশন x বার ইকুয়াল টু কত? তাহলে যে সামেশন অ্যাবসোলিউট ভ্যালু অফ xi মাইনাস x বার ডিভাইডেড বাই n। যেহেতু কেন্দ্রীয় মান কয়টা? 3টে, গড়, মধ্যমা, প্রসারক, এই 3টা কেন্দ্রীয় মান। তাহলে গড় ব্যবধান কয়টা পাওয়া যাবে? গড় ব্যবধান পাওয়া যাবে 3টে। প্রথমটা হবে যোজিত গড়ের সাপেক্ষে, দ্বিতীয়টা কার সাপেক্ষে হবে? মধ্যমার সাপেক্ষে, এবং তৃতীয়টা হবে প্রসারকের সাপেক্ষে। তাহলে চলো দেখি মধ্যমার সাপেক্ষে গড় ব্যবধান নির্ণয় করলে কি হবে। মিন ডেভিয়েশন ফ্রম অ্যারিথমেটিক মিন, MD, মিন ডেভিয়েশন ফ্রম অ্যারিথমেটিক মিন, যোজিত গড়ের সাপেক্ষে গড় ব্যবধান
mean deviation from arithmetic mean equal to summation absolute value of xi minus x bar divided by n. এবার কোনো তথ্য সারিতে মান দেওয়া আছে n সংখ্যক, কোনো তথ্য সারিতে মান দেওয়া আছে n সংখ্যক, মানগুলো কি x1 x2 x3 আপ টু xn, পদ সংখ্যা n এবং মধ্যমা m, পদ সংখ্যা n মধ্যমা m। তাহলে কি করব, এই যে মানগুলো আছে এই মানগুলো থেকে আমি মধ্যমা বাদ দেব, মধ্যমা বাদ দেব। মধ্যমা বাদ দিলে কি হবে দেখো, প্রথম মানটা কত হবে x1 মাইনাস মিডিয়ান, দ্বিতীয় মানটা হবে x2 মাইনাস মিডিয়ান, তৃতীয় মানটা হবে x3 মাইনাস মিডিয়ান আপ টু xn মাইনাস মিডিয়ান। ঠিক আছে শিক্ষার্থীরা, এবার এই মানগুলো পরম মান, পরম মান নিলে কি হবে x1 মাইনাস মিডিয়ান absolute value of x2 minus median, absolute value of x3 minus median up to absolute value of xn minus median। পরম মানের সমষ্টি, সমষ্টি কত হবে দেখো, সামেশন অ্যাবসলিউট ভ্যালু অফ xi মাইনাস মিডিয়ান ভাগ করব কি দ্বারা, ভাগ করব পদ সংখ্যা n দ্বারা, পদ সংখ্যা n দ্বারা ভাগ করলে যে মানটা পাওয়া যাবে এটাকে বলা হবে মধ্যমা সাপেক্ষে গড় ব্যবধান, এটাকে বলবো আমরা মধ্যমা সাপেক্ষে গড় ব্যবধান, mean deviation from median। তাহলে শিক্ষার্থীরা একটু খেয়াল করো, এটার নাম হবে mean deviation from median equal to summation absolute value of xi minus median divided by n, summation absolute value of xi minus median divided by n। অর্থাৎ এখানে দেখো তাহলে mean deviation from median equal to summation absolute value of xi minus median divided by n। এবার তথ্য সারিতে মান দেওয়া আছে n সংখ্যক, মানগুলো x1 x2 x3 আপ টু xn, পদ সংখ্যা n এবং প্রসারক mo অথবা m নট, প্রসারক mo অথবা m নট। দেখো অনুরূপভাবে আমরা কি করব এখানে, যে প্রতিটা মান থেকে অনুরূপভাবে আমরা লিখতে পারি প্রতিটা মান থেকে প্রসারক বাদ দেব, তাহলে কি হবে x1 মাইনাস মোড, x2 মাইনাস মোড, x3 মাইনাস মোড আপ টু কত হবে xn মাইনাস মোড। তারপর এই ব্যবধানের পরম মান x1 মাইনাস mo অ্যাবসলিউট ভ্যালু অফ x2 মাইনাস মোড, অ্যাবসলিউট ভ্যালু অফ x3 মাইনাস মোড আপ টু কত হবে অ্যাবসলিউট ভ্যালু অফ xn মাইনাস মোড। ব্যবধানের পরম মানের যোগফল, পরম মানের যোগফল, যোগফল ইকুয়াল টু কি হবে দেখো, যোগফল হবে সামেশন অ্যাবসলিউট ভ্যালু অফ xi মাইনাস মোড। এই পরম মানের যোগফলকে কি দ্বারা ভাগ করব, পদ সংখ্যা দ্বারা ভাগ করব, ভাগ করলে যে মানটা পাওয়া যাবে এটাকে বলা হবে প্রসারকের সাপেক্ষে গড় ব্যবধান, প্রসারকের সাপেক্ষে গড় ব্যবধান। অর্থাৎ মিন ডেভিয়েশন ফ্রম মোড ইকুয়াল টু সামেশন অ্যাবসলিউট ভ্যালু অফ xi মাইনাস মোড ডিভাইডেড বাই n। ঠিক আছে শিক্ষার্থীরা, তাহলে দেখো প্রসারকের অবিন্যস্ত উপাত্তের ক্ষেত্রে, অবিন্যস্ত উপাত্তের ক্ষেত্রে প্রসারকের সূত্র কয়টা পেলাম এখানে আমরা, তিনটে। প্রথমটা কি, প্রথমটা হলো মিন ডেভিয়েশন ফ্রম অ্যারিথমেটিক মিন, মিন ডেভিয়েশন ফ্রম অ্যারিথমেটিক মিন ইকুয়াল টু কত সামেশন অ্যাবসলিউট ভ্যালু অফ xi মাইনাস x বার ডিভাইডেড বাই n। মিন ডেভিয়েশন ফ্রম মিডিয়ান ইকুয়াল টু সামেশন অ্যাবসলিউট ভ্যালু অফ xi মাইনাস মিডিয়ান ডিভাইডেড বাই n, এবং মিন ডেভিয়েশন ফ্রম মোড ইকুয়াল টু সামেশন অ্যাবসলিউট ভ্যালু অফ xi মাইনাস মোড, সামেশন অ্যাবসলিউট ভ্যালু অফ xi মাইনাস মোড ডিভাইডেড বাই n। ঠিক আছে শিক্ষার্থীরা, এই যে তিনটা মান পেয়েছি এই তিনটাই হলো অবিন্যস্ত উপাত্তের ক্ষেত্রে, এই তিনটা হলো অবিন্যস্ত উপাত্তের ক্ষেত্রে গড় ব্যবধান নির্ণয় সূত্র। তাহলে প্রথমটা হবে দ্বৈতকার সাপেক্ষে, দ্বিতীয়টা হলো মধ্যমা সাপেক্ষে, তৃতীয়টা হলো প্রসারকের সাপেক্ষে। আর সাধারণ অর্থে গড় ব্যবধান বলতে কোনটা বুঝবো আমরা, যোজিত গড়ের সাপেক্ষে, যোজিত গড়ের সাপেক্ষে গড় ব্যবধানকে আমরা সাধারণ অর্থে গড় ব্যবধান বুঝবো। ঠিক আছে শিক্ষার্থীরা, যদি এরকম প্রশ্ন আসে যে নিচের উপাত্ত হতে গড় ব্যবধান নির্ণয় করো, তাহলে আমরা কি করব, তাহলে আমরা খুব সহজেই যোজিত গড়ের সাপেক্ষে গড় ব্যবধান নির্ণয় করবো এবং নির্ণয় করতে পারবো। আর যদি উল্লেখ করে দেয়
যে মধ্যমার সাপেক্ষে গড় ব্যবধান নির্ণয় করো অথবা প্রচুরকের সাপেক্ষে গড় ব্যবধান নির্ণয় করো, তাহলে আমাদের কি করতে হবে? মধ্যমার সাপেক্ষে এবং প্রচুরকের সাপেক্ষে গড় ব্যবধান নির্ণয় করতে হবে। ঠিক আছে শিক্ষার্থীরা? হ্যাঁ, এখন আমরা দেখাবো, এখন আমরা দেখব বিন্যাস্ত উপাত্তের ক্ষেত্রে কিভাবে আমরা গড় ব্যবধান নির্ণয় করতে পারি। শিক্ষার্থীরা একটু খেয়াল করো, অবিন্যস্ত উপাত্তের ক্ষেত্রে যোজিত গড় এক্স বার ইকুয়াল টু কত? সামেশন এক্স আই ডিভাইড বাই এন। এবং বিন্যস্ত উপাত্তের ক্ষেত্রে যোজিত গড় এক্স বার ইকুয়াল টু সামেশন এফ আই এক্স আই ডিভাইড বাই এন। বিন্যস্ত উপাত্তের ক্ষেত্রে যোজিত গড় এক্স বার ইকুয়াল টু সামেশন এফ আই এক্স আই ডিভাইড বাই এন, এবং অবিন্যস্ত উপাত্তের ক্ষেত্রে যোজিত গড় এক্স বার ইকুয়াল টু সামেশন এক্স আই ডিভাইড বাই এন। তাহলে এটা হলো অবিন্যস্ত উপাত্তের ক্ষেত্রে গড় ব্যবধান। বিন্যস্ত উপাত্তের ক্ষেত্রে গড় ব্যবধান কি হবে দেখো, মনে করি কোনো চলক এক্স এর এন সংখ্যক মান, x1 x2 x3 আপ টু xn, পদ সংখ্যা n, যোজিত গড় x বার, পদ সংখ্যা n, যোজিত গড় x বার, এবং প্রতিটি মানে গণসংখ্যা দেওয়া আছে। কি গণসংখ্যা? যে f1 f2 f3 আপ টু fn। ঠিক আছে শিক্ষার্থীরা? এখানে কিন্তু পদ সংখ্যা n, কিন্তু x1টা কতবার আছে? x1টা আছে f1 বার, x2টা আছে f2 বার, x3 আছে f3 বার, xn আছে fn বার। তাহলে এই ক্ষেত্রে মোট গণসংখ্যা অথবা মোট উপাত্তের সংখ্যা কি হবে? মোট উপাত্তের সংখ্যা হবে n, এবং n ইকুয়াল টু হবে f1 প্লাস f2 প্লাস f3 আপ টু fn ইকুয়াল টু কত? ইকুয়াল টু হলো সামেশন fi। ঠিক আছে শিক্ষার্থীরা? আর এই ক্ষেত্রে যোজিত গড় x বার ইকুয়াল টু কত? যোজিত গড় x বার ইকুয়াল টু সামেশন fi xi ডিভাইড বাই n। অর্থাৎ কোনো চলক x এর n সংখ্যক মান x1 x2 x3 আপ টু xn, এবং প্রতিটি মানে গণসংখ্যা যথাক্রমে f1 f2 f3 আপ টু fn, এবং যোজিত গড় যদি x বার হয় তাহলে x বার ইকুয়াল টু কত? সামেশন fi xi ডিভাইড বাই n। এই যে রাশিমালা, এই রাশিমালার কি করব আমরা? গড় ব্যবধান নির্ণয় করব। এই রাশিমালার গড় ব্যবধান নির্ণয় করব। এটা কিভাবে নির্ণয় করব দেখো, গড় ব্যবধান নির্ণয়ের পদ্ধতি কি? পদ্ধতি হলো প্রতিটা মান থেকে আগে যোজিত গড় বাদ, তাহলে কি হবে? x1 মাইনাস x বার, দ্বিতীয়টা কি হবে? x2 মাইনাস x বার, তৃতীয়টা হলো x3 মাইনাস x বার আপ টু কত? xn মাইনাস x বার। ব্যবধানের পরম মান অ্যাবসলিউট ভ্যালু অফ x1 মাইনাস x বার, অ্যাবসলিউট ভ্যালু অফ x2 মাইনাস x বার, অ্যাবসলিউট ভ্যালু অফ x3 মাইনাস x বার আপ টু অ্যাবসলিউট ভ্যালু অফ xn মাইনাস x বার। এখন দেখো x1টা কতবার আছে? f1 বার। তাহলে অ্যাবসলিউট ভ্যালু অফ x1 মাইনাস x বার কতবার আসবে? এটাও কিন্তু f1 বারে আসবে। এটাও কি কতবার আসবে? f1 বার। তাহলে যদি আমি অ্যাবসলিউট ভ্যালু অফ x1 মাইনাস x বারকে f1 দ্বারা গুণ করি, তাহলে কি বোঝা যাবে? এটা যে অ্যাবসলিউট ভ্যালু অফ x1 মাইনাস x বারটা f1 বার আছে। অনুরূপভাবে এটা কত হবে? f2 ইন্টু অ্যাবসলিউট ভ্যালু অফ x2 মাইনাস x বার, এটা কত হবে? f3 ইন্টু অ্যাবসলিউট ভ্যালু অফ x3 মাইনাস x বার আপ টু fn ইন্টু অ্যাবসলিউট ভ্যালু অফ xn মাইনাস x বার। এবার এই মানগুলোর যোগফল নির্ণয় করতে হবে। যোগফল, তাহলে যোগফল ইকুয়াল টু কত হবে? যোগফল ইকুয়াল টু হবে সামেশন fi অ্যাবসলিউট ভ্যালু অফ xi মাইনাস x বার। ঠিক আছে শিক্ষার্থীরা? পরম মানের সমষ্টিকে কি দ্বারা ভাগ করব? পদ সংখ্যা দ্বারা ভাগ। কিন্তু এখানে পদ সংখ্যা কত? এখানে পদ সংখ্যা বা মোট গণসংখ্যা ইকুয়াল টু হলো n, আর n ইকুয়াল টু হলো সামেশন fi। তাহলে এটাকে আমরা কি করব? মোট গণসংখ্যা দ্বারা ভাগ করব। মোট গণসংখ্যা দ্বারা ভাগ করলে যে ভাগফলটা পাওয়া যাবে তাকে বলা হবে যোজিত গড়ের সাপেক্ষে গড় ব্যবধান। কার ক্ষেত্রে? বিন্যস্ত উপাত্তের ক্ষেত্রে। তাহলে যোজিত গড়ের সাপেক্ষে গড় ব্যবধান মিন ডেভিয়েশন ফ্রম অ্যারিথমেটিক মিন ইকুয়াল টু কত? সামেশন fi অ্যাবসলিউট ভ্যালু অফ xi মাইনাস x বার ডিভাইডেড বাই n। এটা কার ক্ষেত্রে? এটা হলো বিন্যস্ত উপাত্তের ক্ষেত্রে। অনুরূপভাবে দেখো,
আমরা কি করতে পারি? অনুরূপভাবে বিন্যাস উপাত্তের ক্ষেত্রে মধ্যমার সাপেক্ষে গড় ব্যবধান নির্ণয় করতে পারবো এবং প্রচুরকের সাপেক্ষে গড় ব্যবধান আমরা নির্ণয় করতে পারবো। সেক্ষেত্রে দেখো, বিন্যাস উপাত্তের ক্ষেত্রে গড় ব্যবধান mean deviation from arithmetic mean equal to summation fi absolute value of xi minus x bar divided by n। অনুরূপভাবে বিন্যাস উপাত্তের ক্ষেত্রে mean deviation from median equal to কত হবে? equal to হবে দেখো summation fi absolute value of xi minus median divided by n। এবং বিন্যাস উপাত্তের ক্ষেত্রে প্রচুরকের সাপেক্ষে গড় ব্যবধান mean deviation from mode equal to summation fi absolute value of xi minus mode by n। ঠিক আছে শিক্ষার্থীরা, তাহলে দেখো বিন্যস্ত এবং অবিন্যস্ত উপাত্তের ক্ষেত্রে গড় ব্যবধানের সূত্র কয়টা আসলো এখানে? 3 3 6টা। অবিন্যস্ত উপাত্তের ক্ষেত্রে প্রথমটা হলো যোজিতকের সাপেক্ষে গড় ব্যবধান, দ্বিতীয়টা হলো মধ্যমের সাপেক্ষে গড় ব্যবধান এবং তৃতীয়টা হলো প্রচুরকের সাপেক্ষে গড় ব্যবধান। এবং বিন্যাস্ত উপাত্তের ক্ষেত্রেও 3টে। কিন্তু আমরা সাধারণ অর্থে গড় ব্যবধান বলতে কোনটা বুঝবো? যোজিত গড়ের সাপেক্ষে যে গড় ব্যবধান হবে সেটাকে আমরা বুঝবো। ঠিক আছে শিক্ষার্থীরা? হ্যাঁ, তাহলে দেখো আমরা এখন বিন্যাস্ত উপাত্তের ক্ষেত্রে গড় ব্যবধান এবং অবিন্যস্ত উপাত্তের ক্ষেত্রে গড় ব্যবধান খুব সহজে নির্ণয় করতে পারবো। ঠিক আছে শিক্ষার্থীরা, আমি আর কথা বাড়াবো না। আগামী ক্লাসে আমার পরবর্তী পরিমাপ, বিস্তারে পরম পরিমাপ দ্বিতীয়টা কি? দ্বিতীয়টা হলো গড় ব্যবধান, যেটা আমি এখন আলোচনা করলাম। আগামী ক্লাসে বিস্তারের পরম পরিমাপের তৃতীয় পরিমাপ পরিমিত ব্যবধান নিয়ে আলোচনা করা হবে। আশা করি সেই ক্লাসে তোমরা সবাই আমার সাথেই থাকবে এবং যারা আজকে আমার ক্লাসে যোগদান করতে পারেনি তোমরা অন্যদেরকে বলবা আমার আগামী ক্লাস দেখার জন্য। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের ক্লাস আমি এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।